এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি। মিনহা অনেক বেশি অসুস্থ ছিল। আসলে ঠান্ডার সিজনে দেখা যায় কি বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে যায়, মানে পেট খারাপ, তারপরে হচ্ছে জ্বর, এরপরে হচ্ছে অনেক বেশি বমি ছিল, মানে যেটা কিনা বলার কোনো শেষ ছিল না। মানে যেটাই খাচ্ছে সেটাই বমি করে দিচ্ছে। এরপরে হচ্ছে ছিল, মানে ওষুধ খেয়েও ও হজম করতে পারেনি, এরকম অবস্থা ছিল 3-4 দিন। তো আজকে দেখে আলহামদুলিল্লাহ একটু ভালো অবস্থায়। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে, আমরা এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে একটু বড় করে ভিডিওটা শেয়ার করেছি, কারণ হচ্ছে 3-4 দিনের সামান্য সামান্য কিছু ভিডিও ফুটেজ আসলে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। আমরা হচ্ছে একটু মানে শপিং করতে বের হয়েছি। 26 তারিখ হচ্ছে আমার মিহির বার্থডে, মানে আগামীকালকে হচ্ছে মিহির বার্থডে। তো ওর জন্য হচ্ছে কাপড় কিনতে আসলাম, চিটং শপিংয়ে আসলাম। এখানে কোনো পছন্দের কাপড় আমি খুঁজে পাইনি, যেটা সত্য কথা। এরপরে হচ্ছে ইনফিনিটিতে গেলাম, ওখানেও তেমন কোনো কাপড় চোপড় আমার কাছে ভালো লাগেনি। মানে এবারে ভাগ্যটা আসলে এতটাই খারাপ, কি বলবো। এখানকার যে ফ্রকগুলো ছিল ওগুলো সাইজে তো ছোটো, খুব একটা বেশি বড় ছিল না। আর দেখতো মাশাল্লাহ মানে অত মানে মোটামুটি আছে, তবে আহামরি খুব একটা বেশি ভালো লাগেনি। এরপরে অন্যান্য ড্রেসগুলো, ওয়েস্টার্ন ড্রেসগুলো ভালো ভালো ছিল এখানে ইনফিনিটিতে। তবে ওয়েস্টার্ন তো নিব না, যেহেতু বার্থডে চিন্তা করলাম যে একটু টপস বা একটু পার্টি ড্রেস এই টাইপের কিছু নেওয়ার ইচ্ছে ছিল। তো ওখান থেকে আমরা আবার গেলাম হচ্ছে ফিনলেতেও সেম অবস্থা। আসলে ঈদ সামনে তো, যার কারণে নতুন কোনো কালেকশন ছিল না, মানে সব আগেরগুলোই সেল করছিল। নতুন যেহেতু শবে বরাতের পর থেকে ঈদের কালেকশন শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ঈদে সেল করার জন্যই আসলে ওরকম কোনো মালপত্র তুলেনি নতুন কোনো, মানে সব আগেরগুলোই ছিল। তো ফিনলেতে এই দোকানটাতে একটু কাপড় চোপড় ভালো লেগেছে, তবে এটার দাম ছিল 5,000 টাকা। তো আসলে আমার বাজেট ছিল হচ্ছে মানে 3.5 বা 3 এরকম ছিল। তবে মানে বাজেট হিসাবে ড্রেসগুলো না অনেকটা সিম্পল, দেখতে আহামরি না, তারপরও বাচ্চাদের কাপড় চোপড় এত বেশি দাম, কি বলবো। মানে ধরা ছোঁয়ার বাহিরে। ঈদে যে কী অবস্থা হবে আল্লাহই জানে। তো এরপরে আমরা চলে আসলাম রাজস্থানে। এখানে আমরা একটা দুইটা ড্রেস না, অনেকগুলো ড্রেস নিয়েছি, মানে মাহির জন্য। এখানে এক একটা ফ্রক অনেক বেশি সুন্দর ছিল। এটার দাম ছিল মেবি 1800 কি 1700 কি 1900 টাকা। তবে কোয়ালিটির দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটির ড্রেস ছিল এখানে। তো আমি মিহির জন্য 3টা নিয়েছি এখান থেকে, মিনহার জন্য নিয়েছি একটা, এরপরে মাহি, তারপরে আশফি ওগুলার জন্য মানে ভাবি নিয়েছে, তারপরে হচ্ছে আমার শাশুড়ি নিয়েছে। সো সবার জন্য সব মিলিয়ে আমরা টোটাল 7টা ড্রেস এখান থেকে নিয়েছি। ফ্রক, তারপরে ওয়েস্টার্ন ফ্রক, এরপরে হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস, এরপরে হচ্ছে চাইনা যে ফ্রকগুলো আছে ওগুলো। তো দেখে দেখে মানে এক একটা ফ্রকের প্রাইস হচ্ছে মানে 1500, 1400 টাকা, 1900 টাকা। তবে এগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। এই ধরনের ড্রেসগুলো আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম, তবে মনের মতো পাচ্ছিলাম না। তো যখন পেয়েছি আমরা নিয়ে নিয়েছি অনেকগুলোই একসাথে। মানে এখন পড়লেও পড়বে, দেখা যাচ্ছে সামনে তো এমনি তো ঘোরাঘুরি তো হয়ই, বাচ্চাদের এদিকে সেদিকে যাওয়া হয়, তখন পড়লেও পড়বে, এরকম প্ল্যান নিয়ে আর কি। তো আজকে হচ্ছে আমার প্রচুর পরিমাণের পাকিস্তানি কালেকশন এসেছে। এখানে যাই দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে পাকিস্তানি কালেকশন। মাঝখান দিয়ে তো পাকিস্তানি কোনো ড্রেসই ছিল না, মাত্র 3-4টা ড্রেস ছিল, যেটা সত্য কথা। এক কোণার মধ্যে সবই সোল্ড আউট হয়ে গিয়েছিল। তো মাঝখান দিয়ে কোনো পিডিএফই আমার ভালো লাগছিল না যে আমি অর্ডার করবো আনবো, তবে মনের মতো পিডিএফ পাচ্ছিলাম না। তো এবারে হচ্ছে গুলালের খুবই সুন্দর একটা পিডিএফ এসেছে। ড্রেসগুলো দেখতে অনেক বেশি সুন্দর। তো সুন্দর না হলে না আমি ড্রেসগুলো আনি না, কারণ সুন্দর না হলে ড্রেসগুলো খুবই কম সেল হয় বা একটু প্যারার মধ্যে পড়তে হয়, যার কারণে আমি অনেক বেছে বেছে কালেকশনগুলো করি, যাতে করে আমার কাস্টমারদের দেখলেই পছন্দ হয়ে যায়। গুলালের এখানে হচ্ছে যেমন কালারগুলো সুন্দর, তেমন ডিজাইনগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর। এরপরে চলে এসেছে ঈদের জন্য সবার ফেভারিট রামসা ভলিউম 7। মাশাআল্লাহ, এক একটা ড্রেস এক এক রকম, এক একটা ড্রেসের কালার এক এক রকম। সরি, ভলিউম হচ্ছে 9। অনেক বেশি সুন্দর ড্রেসগুলো, আর প্রত্যেকটা ড্রেসের কালার এত বেশি প্রিটি। যারা ঈদের জন্য আগে থেকে নিতে চান তারা চাইলে নিতে পারেন। এর রামসার কালেকশনগুলো কিন্তু গতবারে ঈদে
রমজানের আগে আমি সেল করেছিলাম, শবে বরাতের পরে ঈদের কালেকশন সেল করেছিলাম। রমজানে আমি এত করে চেয়েছি রামসা আনার জন্য, তবে কোনো রামসাই আমি পাইনি। এবারও যারা নিতে চান দ্রুত নিয়ে ফেলবেন, কারণ দেখা যায় কি রমজানে এসব কালেকশন খুবই শর্ট টাইমে সোল্ড আউট হয়ে যায়। অন্যান্য জায়গাও চাইলে পাওয়া যায় না। আমি সোহানার জন্য একটা রামসার জন্য মানে কোথায় দেখিনি, ঢাকা চট্টগ্রাম কোথাও বাদ দেইনি, আমি কোথাও পাইনি। এরপর আমার অনেক কাস্টমার ছিল রামসার জন্য, তারপর আমি কাউকে দিতে পারিনি। এরপরে এই ড্রেসটা যে কী পরিমাণে আমার পেজে ভাইরাল, তো এই ড্রেসটা অনেকগুলো চলে এসেছে। যারা যারা আমার ছিল, আমাদের অনেকেরই আছে এই ড্রেসটার জন্য, যারা যারা এত দিন ওয়েট করছেন সবাই অর্ডার করবেন। আমি খুব শীঘ্রই ভিডিও দিব, আপনারা শুধু দেখুন কি পরিমাণ কালেকশন এনেছি আপনাদের জন্য। যেগুলোর কিনা অনেক বেশি ডিমান্ড থাকে সেগুলো আমি অনেক বেশি কালেকশন করে রাখি। এখন তো আছে, সামনে আরও আসবে। তো এখানে হচ্ছে রামসা এসেছে, তাওয়াক্কালের লাক্সারিও চলে এসেছে। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদের জন্য কি হবে কি সবগুলো লাক্সারি থাকবে আর পাকিস্তানি কালেকশন থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দ্রুত অর্ডার করবেন, আর আমার চ্যানেলে তো অবশ্যই চোখ রাখবেন। দিনের পর দিন প্রতিদিন আমি নতুন নতুন কালেকশনের ভিডিও দিব, আপনারা সেখান থেকে আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারবেন চোখ বন্ধ করে, বিশ্বাসের সাথে। তো যেগুলো বাংলাদেশি থাকে সেগুলো আমি বাংলাদেশি বলে দিই, আর যেগুলো পাকিস্তানি অরিজিনাল থাকে সেগুলো আমি পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে দিই। অনেক সময় দোকানে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না, বাংলাদেশিগুলো পাকিস্তানি বলে সেল করে। তবে দু জিনিসটাই আপনাকে অবশ্যই মানে করতে হবে, বাংলাটা বাংলা বলতে হবে, পাকিস্তানিটা পাকিস্তানি বলতে হবে। আর ইন্ডিয়ানটা তো ইন্ডিয়ান, আর আমি ইন্ডিয়ান ড্রেস সেল করি না, আমি বাংলাদেশি আর হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলোই সেল করি। তো এখানে হচ্ছে রাতের খাবার, রাতে খুবই মজা করে সিম হচ্ছে আর হচ্ছে শুটকি ভর্তা করেছে, এরপরে চিংড়ি শুটকি দিয়ে ছোটো ছোটো বেগুন রান্না করেছে। মাশাআল্লাহ আজকে রাতের খাবার একেবারে জমে গিয়েছে, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। যখন ভর্তা রান্না করা হয় তখন তার মাথায় হুঁশ থাকে না, মানে কি থেকে কি হয়ে যায়, অনেক বেশি ভাত খাওয়া হয়। তো এটা ছিল হচ্ছে পরের দিন। আজকে দুপুরে বাজার করেছি, বাসায় আগামীকালকে মেহমান আসবে, ভাবির বড় ভাই আসবে। উনি হচ্ছে চট্টগ্রামে এক্সাম দিতে এসেছে, উনি জব করে, তবে উনি হচ্ছে মানে মেবি বিকম করছে, তো ওনার এক্সাম চলছে, এক্সাম দিতে এসেছে। তো এখানে আমাদের সাথে দেখা করতে আসবে, যেহেতু ভাবি এসেছে, আম্মা এসেছে। তো তো এখানে বাজার করেছি, 2টা হাঁস পছন্দ হয়েছে আমার শাশুড়ির, 2টা হাঁস নিয়েছি আমরা। 2টা হাঁসের দাম নিয়েছে 1200 টাকা। এরপরে গরুর মাংস নিয়েছি আমি 4 কেজি। আসলে 4 কেজি বললেও 4 কেজি কিন্তু দেয় না, আমি এখানে বাসায় এসে মেপে দেখেছি 3.5 কেজি। এর আগের বারে আমি আরেকটা দোকান থেকে নিয়েছি, ওখানেও সেম আমি 4 কেজি গরু মাংস নিয়েছি, বাসায় এসে মেপে দেখি 3.5 কেজি সেম। আর আজকে আবার আরেকটা দোকান থেকে নিলাম, ওখানেও সেম অবস্থা। আসলে মানে আমি কি বলবো, আমি গরু মাংস কিনে আবার মুরগির মাংসের দোকানে মেপেও দেখেছি যে মাপটা ঠিক আছে কিনা, ওদের ওখানেও 4 কেজি ধরা পড়লো। এটা কি হয়, ওদের মেশিনগুলা না হাফ কেজি পরিমাণে কমাই রাখে। এটা আমি আসলে যখন আমি বাসায় এনে মেপে দেখি তখন ওজনে আমি হাফ কেজি বরাবর হাফ কেজি কম পাই সব সময় মাংসর ক্ষেত্রে। তো আসলে মনে হয় এটা বাজারদের পুরো বাজারের একটা চক্র, মানে সবার মেশিন একরকম, আপনার বাসার মেশিন একরকম, আবার সেম মেশিনে আপনি যদি 1 কেজির একটা ময়দা মাপেন সেটা আবার 1 কেজি হচ্ছে, 1 কেজির একটা যদি একবার চাল মাপেন পোলাও চাল সেটাও 1 কেজি হচ্ছে। তবে মাংসর ক্ষেত্রে কেন 4 কেজি মাংস কেন 3.5 কেজি হবে, এটাই আমার প্রশ্ন। মানে আসলে মাথা মাঝে মধ্যে মানে পুরোটাই খারাপ হয়ে যায়। হাফ কেজি মাংসর দাম আপনার 400 টাকা, 400 টাকা আপনাকে ঠকাই দিচ্ছে প্রতিটা ক্ষেত্রে। মুরগির মাংসর ক্ষেত্রেও আপনাকে ঠকাই দিচ্ছে, মনে করেন আপনি 3 কেজি মুরগির মাংস নিলেন, সেখানে আপনাকে দিচ্ছে 2.5 কেজি, এরকম আর কি। তো আসলে কি বলবো, বাজারের অবস্থা খুবই খারাপ। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাত বলতে এখন মানে সন্ধ্যা আর কি। আজকে হচ্ছে নোয়াখালীর হচ্ছে ছই পিঠা বানানো হবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমাদের চট্টগ্রামে হচ্ছে গুঁড়া পিঠা দুইভাবে বানানো হয়, একটা হচ্ছে মেশিনে গুঁড়া পিঠা যেটা কিনা আমার শাশুড়িরা চালের সেমাই বলে, আরেকটা হচ্ছে এভাবে হাতে কেটে কেটে বানানো হয়, ওটাকেও আমাদের চট্টগ্রামে গুঁড়া পিঠা বলে, দুইটাকে গুঁড়া পিঠা বলে। তবে হাতে হাতে হচ্ছে মেশিনে যেটা বানায় ওটাকে ছই পিঠা বলে, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই গুঁড়া পিঠাকে ওনারা বলে ছই পিঠা।
সরি, হ্যাঁ, এটাকে বলে ছই পিঠা। তো ছই পিঠাটা কীভাবে বানায় একেবারে ডিফারেন্ট, আমি এটা আর কখনো দেখিনি। আর মাশাআল্লাহ একদমই গোটা গোটা থাকে। এখানে যেটা করেছে আমি আপনাদেরকে বলি, 1 কাপ পরিমাণ ভাত নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে। যাদের ব্লেন্ডার থাকবে না তারা পাটায় বেটে নিবে। 1 কাপ পরিমাণ ভাত, 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ ময়দা, আর কিছুই দিবে না, শুধুমাত্র লবণ দিবে। শুধুমাত্র ভাতের যে আটাটা আছে ওই ভাতের আটা দিয়ে এই ডোটা ধরবে, আর একটু টাইট করে শক্ত করে ডোটা ধরবে। এখানে কিন্তু কোনো প্রকারের পানি অ্যাড করা যাবে না, মানে যতটুকু ভাত যতটুকু ময়দা ততটুকু চালের গুঁড়া, মানে তিনটার পরিমাণই সমান থাকবে। এরপরে লবণ দিয়ে আটাটা ধরবে। এটাই হচ্ছে ছই পিঠার আটা। আমি কিন্তু এর আগে কখনোই দেখিনি আমার শ্বশুরবাড়িতে বানাতে, হয়তো বা আমি ছিলাম না যে সময় বানিয়েছে। তো এরপরে যেটা করবে, এরকম লেচি কেটে নিবে, মানে রুটিটা বেলে একটু মোটা করে বেলে এরপর এটাকে লম্বা লম্বা করে কেটে নিবে। এরপর পিঠাগুলো বানাবে। এরকম পিঠা আসলে আমিও বানিয়েছি, আমি ওমানে বানিয়েছিলাম। আমি হচ্ছে আমাদের চট্টগ্রামের স্টাইলে বানিয়েছিলাম গুঁড়া পিঠাটা, মানে যেটা কিনা হচ্ছে চালের রুটির যে আটাটা ধরে ওরকম আটা ধরে তারপরে এভাবে কেটে নেয় আর কি। এভাবে কেটে নিয়ে তারপরে ভাপে দিয়ে দেয়। ভাপে দেওয়ার পর তারপরে গুড় বা হচ্ছে দুধ দিয়ে রান্না করে। তবে হাতিয়াতে হচ্ছে নোয়াখালীতে আর কি এই ছই পিঠাটা নাকি রস দিয়ে রান্না করে। তো যেহেতু হাতিয়া থেকে রস আছে, 1 বোতল আছে 2 লিটারের মতো, তো ওই 2 লিটার রস দিয়ে আজকে এই ছই পিঠাগুলো রান্না করা হবে। আর এগুলো রান্না করার পরে কোনো প্রকারে ভাপে দেওয়া হয় না। এই পিঠাগুলো এতটাই গোটা গোটা কি বলবো, আমি তো অবাক। আমি মনে করেছি ভেঙে টেঙে একদম চোরমাচোর হয়ে যাবে, কারণ আমাদের চট্টগ্রামে যেগুলো গুঁড়া পিঠা বানায় চালের আটা ধরে, ওগুলো কিন্তু ভাপে দেওয়ার পরেও যখন আপনি রান্না করেন তখনও কিন্তু ভেঙে যায়। কিন্তু এটা না ভাঙলো না, ভাপেও দিল না আবার ভাঙলো না। এটা মেন কারণ হচ্ছে ভাত, যেহেতু এটা ভাত দিয়ে আটাটা ধরেছে যার কারণে এটা ভাঙেনি। এরপরে অলরেডি কিন্তু রস সেদ্ধ করতে দিয়েছে। রসগুলো মানে সেদ্ধ হয়ে গেলে তারপরে পিঠাগুলো এখানে দিয়ে দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় করে রুটিটা মোটা করে বেলে তারপরে হচ্ছে চিকন চিকন করে লেচি কেটে তারপর পিঠাগুলো বানাই। তো এফাকে চিন্তা করলাম যে আমি বাদামগুলো রেডি করে নিই, কারণ বাদাম দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো এই বাদামগুলো হচ্ছে হাতিয়া থেকে এনেছিল, তবে এগুলো একটু কম ভালো পড়েছে। এর আগের বার যেগুলো এনেছিল ওগুলো অনেক ভালো পড়েছে। এগুলো একটু বেশি শুকনা শুকনা ভিতরে, মানে একদম মানে শুকনা শুকনা টাইপের। এরপর অনেকগুলো পচাও পড়েছে, মানে নষ্ট আর কি। হাতিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বাদামের হয়, চাষ হয়। পিঠা বানাতে বানাতে তো একটু লেট হবে, যেহেতু হাঁসের মাংস আছে। ভাবলাম খোলাজা পিঠা তৈরি করে নিয়ে, হাঁসের মাংস দিয়ে আসলে খোলাজা পিঠা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো খোলাজা পিঠা তো আমি আসলে ওমানেও বানিয়েছি, আমি আসলে বানাতে পারি। বাংলাদেশেও বানাতে গতবারে চেয়েছিলাম, আমার খোলা ভেঙে গিয়েছিল। তো এবারে কিন্তু খোলাতে আমি আর বানাইনি, আমার শাশুড়ি আসার পরে প্রথম ট্রাই করেছে। তো আজকে যাই আমি প্রথম বানাচ্ছি, না আজকে না, আমি আরও একবার বানিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। সকালে নাস্তার জন্য বানিয়েছিলাম আমি একবার, তো এখন হচ্ছে দ্বিতীয়বার বানাচ্ছি। তো আমার হাতেও আলহামদুলিল্লাহ খোলাজা পিঠা অনেক বেশি ভালো হয়। যদিও আমি নোয়াখালীর মেয়ে না বউ, তারপরেও আমি অনেক ভালোভাবে কিন্তু খোলাজা পিঠা বানাতে পারি। ওমানে থাকতেও অনেক বানিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো উঠে আসছে। আর এই খোলাজা পিঠা কিন্তু মাংসর সাথে খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু এটা হাঁসের ডিম দিয়ে বানানো হয় বা মুরগির ডিম দিয়ে বানানো হয়, এটা খেতে অনেকটা বেশি সফট হয় আর গরম গরম খেতে সবচাইতে বেশি মজা এই পিঠাটা। তো এখানে এদিকে দেখতে পাচ্ছেন রসটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। এই রসের মধ্যে দিতে হবে আপনাকে কোনো প্রকারে চিনি দেওয়া হবে না, যেহেতু রসটা অলরেডি মিষ্টি থাকে। রসটা খেজুরের রস আর কি। তারপরে হচ্ছে এখানে নারিকেল দিবে, এরপর তেজপাতা, দারচিনি, লং না এলাচ, দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা, এটা দিয়ে তারপরে হচ্ছে দুধ দিবে অল্প করে। দুধ হচ্ছে খুব বেশি পরিমাণ দেওয়া হয় না, এর মেন কারণ নাকি হচ্ছে রসের ফ্লেভার নাকি চলে যায় দুধের পাউডার পড়লে, নাকি এমনিতেই যদি রান্না করে তখন নাকি এটা বেশি টেস্টি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বলক কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে অল্প করে একটু পাউডার দুধ দিয়ে দিবে যাতে করে কালারটা সুন্দর হয়। তো এরপরে যখন বলক চলে আসবে তারপরে গিয়ে পিঠাগুলো দেওয়া হবে।
আমার কাছে কিন্তু এই মানে আমাদের চট্টগ্রামে তো গুঁড়া পিঠাই বলে, ছই পিঠা বা গুঁড়া পিঠা যেটাই হোক, ওটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু আমার শাশুড়ি কেটে দিয়েছে, উনি আবার ভালোই কাটতে পারে। আর এই পিঠাটা আমিও কাটতে পারি, তবে সবগুলো সাইজ একরকম হয় না আর কি আমার হাতে, কিছুটা বড় হয় কিছুটা ছোট হয়। তো এরপরে হচ্ছে এখানে কিশমিশ দেওয়া হচ্ছে, আর বাদামগুলো এখনও ছিলা হয়নি, ওগুলো আরও ছিলতে থাকুক, আরও কিছু বাকি আছে ওখানে। এরপরে তেলে নিয়ে ভালো করে ক্লিন করে তারপর বাদাম অ্যাড করবে। তো এখন যেটা করবে, একেবারে যখন বলক চলে আসবে তখন সবগুলো পিঠা এখানে দিয়ে দিবে। ম্যাক্সিমাম এই পিঠাগুলো 10 মিনিটের মতো কুক করতে হবে। এরপর দেখা যাবে একটা পিঠা অনেক বড় বড় হয়ে যায়, আর প্রত্যেকটা পিঠা একেবারে গোটা গোটা থাকে, একদমই ভাঙে না। এটার মেন কারণ হচ্ছে ওই যে ভাত দিয়ে যে আটাটা ধরেছে, যার কারণে হচ্ছে এটা ভাঙে না। আর ময়দা চাল দুটাই কিন্তু এখানে মিক্স থাকে। এখানে সবগুলো দিয়ে দিচ্ছে এখানে। 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা কুক হয়ে যাবে, মানে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো এখন হচ্ছে বাদামগুলো দিয়ে দিচ্ছে। বাদাম ভাঙাগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন ভাজা হয়। তো এটা কিন্তু বাদাম ভাজার পরে একটু আদা ভাঙা করে নিয়েছে, এরপরে হচ্ছে ভালোভাবে ক্লিন করে তারপর বাদামগুলো দেওয়া হয়েছে। বাদামগুলো দেওয়ার পরে এটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু ছই পিঠাটা একেবারে রেডি। আমি নোয়াখালীর ইয়াটাই বলছি, এটা গুঁড়া পিঠা বা ছই পিঠা যেটাই বলুক, পুরোপুরি রেডি। গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ছই পিঠাটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।